हेलो बच्चों, गुड आफ्टरनून। हाउ आर यू? आशा करी सबाई निश्चयই ভালোই আছো। তো আজকে আমরা ক্লাস 11 এর যে গ্যাসের গতীয় তত্ত্ব বা কেটিজি কাইনেটিক থিওরি অফ গ্যাস নিয়ে আলোচনা করছিলাম। তার থিওরিটিক্যাল কিছু পার্ট বাকি রয়েছে, যেমন একটা ডিগ্রিস অফ ফ্রিডম বলে একটা স্বাধীনতার মাত্রা বলে একটা বিষয় আছে, আর একটা বিষয় হচ্ছে গিয়ে এনার্জির ইকুইপার্টিশন ল, শক্তির সমবিভাজন নীতি। তো ডিগ্রিস অফ ফ্রিডম অ্যান্ড এনার্জি ইকুইপার্টিশন ল এ দুটো হয়ে গেলে আমার মনে হয় যে তোমাদের সিলেবাসে যে টপিকগুলো রয়েছে এই চ্যাপ্টারে, তা আনুষ্ঠানিকভাবে থিওরিটিক্যাল পার্টটা আমরা হয়তো এখানে সমাপ্ত করতে পারবো। তো তার আগে একটা বিষয় বলি, আমি এর আগে বলেছিলাম যে চাপের রাশিমালাটা খুব ইম্পর্টেন্ট এবং তারপরের ক্লাসটাও মোটামুটি ইম্পর্টেন্ট। আর আজকে আমরা যে দুটো বিষয় আলোচনা করব, একটা ডিগ্রিস অফ ফ্রিডম আর একটা হচ্ছে গিয়ে এনার্জির ইকুইপার্টিশন ল। তো এনার্জি ইকুইপার্টিশন ল ওটা হয়তো আমরা পুরোপুরি আলোচনা করতে পারবো না। তোমরা যদি বই খুলে দেখো, মানে আমি যা পড়াবো তার সঙ্গে কিছুটার জন্য মানে সব মিল থাকবে, কিন্তু তার জন্য সম্পূর্ণ জন্য হবে না, ইনকমপ্লিট থেকে যাবে। তার কারণ ওখানে আমরা কিছু আপেক্ষিক তাপের ধারণা, যেটাকে সিপি বলা হয়, স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্থির চাপে আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, দ্য স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, দ্য স্পেসিফিক হিট অ্যাট মোলার কনস্ট্যান্ট, দ্য মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। এই সমস্ত বিষয়গুলো এখানে আমরা সঠিকভাবে আলোচনা, মানে এই সমস্ত বিষয়গুলো আমি আলোচনাই করব না। ওই কয়েকটা সংজ্ঞা এবং একটা ছোট্ট একটা বিষয় আছে সেটা আমরা আলোচনা করবো না। তোমাদের মনে হতে পারে স্যার তাহলে আপনি কেন চ্যাপ্টার স্কিপ করে যাবেন? না, আমি তোমাদের স্কিপ করব না। তোমাদের আর একটা চ্যাপ্টার আছে যেটাকে বলে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা। যে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যায় যে সমস্ত, মানে এর আগে যে চ্যাপ্টারটা আছে আর কি, থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যায় পড়তে গিয়ে আমরা এই স্পেসিফিক হিট বা মেনলি আপেক্ষিক তাপ, যে স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্থির চাপে আপেক্ষিক তাপ, এই বিষয়টা আমরা একদম স্বচ্ছভাবে জানবো। তাই এখানে হঠাৎ করে কোথা থেকে আসলো কি না আসলে এই সমস্ত বিষয় না জেনে আমরা সেখানে গিয়ে ভালো করে জানবো। অর্থাৎ এই টপিকটুকু যেটুকু বাকি থাকবে সেটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, ওটা আমরা সময় হলেই এমনিতেই ক্লারিফাই হবে। মানে এক কথায় আমরা যে শুরু করেছি, একটা বলতে গেলে মাস পর থেকে শুরু করেছি, সিকোয়েন্স শুরু করিনি। এবার কেন শুরু করেছি, কিভাবে শুরু করেছি, কি কারণে আছে, তোমাদের সেগুলো এখন বুঝতে পারবে না, কিছুদিন যাক তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, তো আশা করি তোমাদের ভালো কিছুর জন্যই আমরা এইভাবে করছি। তোমরা কিছুদিন গেলেই তোমরা বুঝতে পারবে কেন এইভাবে শুরু করা হচ্ছে। তো আরেকটা বিষয়, আমরা আজকে লেকচার নাম্বার 9, এখানে প্রথমে যে টপিকটা বাকি রয়েছে একটা হচ্ছে গিয়ে ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা। ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম মানে স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা তো বিষয়টা হচ্ছে কি, ডিগ্রি অফ ফ্রিডম কি, প্রথমত আমাদের এই বিষয়টা জানতে হবে। এক কথায় কোনো একটি পার্টিকেল বা কণা, সেটা গ্যাসীয় হোক বা তরল হোক বা কঠিন হোক, মানে কোনো বস্তু বা বস্তু সংস্থা বা গ্যাসীয় পার্টিকেল, অ্যাজ ফর এক্সাম্পল আমরা গ্যাসীয় কণাই বলবো, কারণ এখানে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাসের গতীয় তত্ত্ব যেহেতু আলোচনা করছি, তাহলে এখানে কোনো পার্টিকেল বা কণা বলতে আমরা গ্যাসীয় কণাকেই বুঝবো। তাই এটা শুধুমাত্র ওর মধ্যে সীমাবদ্ধ নয়, যে কোনো কণার ক্ষেত্রেই, মানে কোনো বস্তু বা বস্তু সংস্থা, যখন কোনো বস্তু বা বস্তু সংস্থার কণাসমূহ, বস্তু বা বস্তু সংস্থা যেমন গ্যাস একটা বস্তু, সেই বস্তু সংস্থার কণাসমূহ গ্যাসীয় কণা বা গ্যাসিয়াস মলিকিউল, সেই মানে কণাসমূহ যখন গতিশীল হয়,
বা গতিশীল অবস্থায় থাকা কোনো কণাসমূহের অবস্থান সঠিকভাবে পরিমাপ করার জন্য যে কটি স্বাধীন স্থানাঙ্ক আমরা ব্যবহার করব তাকে বলা হয় স্বাধীনতার মাত্রা। বোঝাতে পারলাম না? আমি বললাম কোনো একটা বস্তু চলনশীল, সেটা একটা পিঁপড়ে হতে পারে, একটা মাছি হতে পারে, একটা গ্যাসীয় পার্টিকেল হতে পারে, একটা তরলের মধ্যে কোনো একটা কণা হতে পারে, কোনো একটা নোংরা আবর্জনা হতে পারে। তাহলে কোনো একটা মলিকিউল যখন আবর্তনশীল হয় তখন সেই মলিকিউলটি সেই সিস্টেমের, সেই তন্ত্রের বা সেই জলের মধ্যে, সেই বায়ুর মধ্যে বা সেই স্থানে কোথায় রয়েছে তাকে জানার জন্য আমরা যে মাপকাঠি, তাকে পরিমাপ করার জন্য যে মাপকাঠি যন্ত্র ব্যবহার করব সেই যন্ত্রটাকে বলা হয় এখানে স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট। জ্যামিতি স্থান, যেমন জ্যামিতিক ক্ষেত্রে কোনো একটা বিন্দুর পরিমাপ করার জন্য, কোনো একটা বিন্দুর অবস্থান জানার জন্য আমরা স্থানাঙ্ক ব্যবহার করি। তাহলে যতগুলি স্বাধীন স্থানাঙ্ক ব্যবহার করা হবে তাকে বলা হয় ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে আমরা কি বলতে পারি, কোনো বস্তু বা বস্তু সংস্থায় গতিশীল অবস্থায় থাকা কোনো কণার সঠিক অবস্থান বা স্বাধীন কণার সঠিক অবস্থান জানার জন্য যত সংখ্যক বা যতগুলি স্বাধীন স্থানাঙ্কের প্রয়োজন তাকে বলা হয় স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম। এখানে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডমের ক্ষেত্রে কতগুলো পার্টস রয়েছে, কতগুলো একটা কনস্ট্রেইন বলে একটা বিষয় রয়েছে। যেমন একটা কনস্ট্রেইন বলে একটা বিষয় রয়েছে। কনস্ট্রেইন মানে বাধা, কনস্ট্রেইন মানে বাধা, আর নাম্বার অফ মলিকিউল মানে পার্টিকেল নাম্বার n। মানে আমি তোমাকে বললাম সিম্পল একটা উদাহরণ হিসেবে, একটা আমরা গল্প করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে তোমাদের। ধরে নাও তোমরা যে ঘরের মধ্যে আছো সেই ঘরের দুই দেওয়ালের মধ্যে একটা দড়ি টান টান করে বাঁধা আছে, ঠিক আছে? তাহলে সেই ঘরের দুই দেওয়ালের মধ্যে, মানে পরস্পর বিপরীত দুই দেওয়ালের মধ্যে, মানে এই দেওয়ালের সঙ্গে এই দেওয়াল বা এই দেওয়ালের সঙ্গে ওই দেওয়াল বা উপরের সঙ্গে নিচে, মেঝের সঙ্গে ছাদের, একটা দড়ি টান টান করে বাঁধা আছে। বেঁধে তার উপর একটা পিঁপড়েকে ছেড়ে দিলাম। পিঁপড়ে কোথায় থাকবে? তোমাদের যদি জিজ্ঞেস করা হয় পিঁপড়ে কোথায়, তোমাদের উত্তর হবে স্যার দড়িতে। পিঁপড়ে কি করছে? স্যার দড়িতে হেঁটে বেড়াচ্ছে। কোন দিকে? স্যার হয় এইদিকে না এইদিকে। মানে দড়ি বরাবর হয় এইদিকে যাবে না এইদিকে যাবে। হেঁটে বেড়াচ্ছে মানে কি, হয় দড়ি এদিকে যাবে না এদিকে যাবে। পিঁপড়ে তো আর বায়ুতে হেঁটে বেড়াতে পারবে না। মানে পিঁপড়েটা কোথায় হাঁটবে? দড়ি বরাবর। হয় এইদিকে যেতে পারে, মানে একটা দড়ি, সে এদিকে যেতে পারে, এইদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, এইদিকে যেতে পারে, এইদিকে যেতে পারে, এইদিকে যেতে পারে, এইদিকে যেতে পারে। মানে এক কথা হচ্ছে কি, সে দড়ির বিভিন্ন উপর নিচে যে কোনো দিক বরাবর এদিকে যেতে পারে। মানে তারা উন্মুক্ত হচ্ছে হয় এইদিকে না এদিকে। তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো, আমি যদি তোমাকে আর একটা বিষয় বলি, যে ঘরের দুই দেওয়ালের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 মিটার। পিঁপড়েটি যে দড়ির মধ্যে গতিশীল সেই দড়িটির দৈর্ঘ্য কত? 10 মিটার। কেন? তার কারণ দড়িটি দুই দেওয়ালের মধ্যে বাঁধা আছে টান করে। তাহলে ঘরের দুই দেওয়ালের মধ্যে দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, এবং পিঁপড়ের যে দড়ির মধ্যে গতিশীল সেই দড়ির দূরত্ব 10 মিটার। আমি বললাম এই দিক থেকে এই দিকে পিঁপড়েটি গতিশীল। কোনো একটা মুহূর্তে পিঁপড়েটি এই দেওয়াল থেকে 4 মিটার দূরত্বে রয়েছে, দড়ির উপর 4 মিটার দূরত্ব রয়েছে। এবার তোমাকে যদি কোশ্চেন করা হয়, আচ্ছা বলো তো পিঁপড়েটি ওই দেওয়াল থেকে কত দূরত্ব রয়েছে? স্যার 6 মিটার দূরত্ব রয়েছে। কেন? কারণ টোটাল যদি 10 মিটার হয় তাহলে 10 - 4 = 6। তাহলে এদিকে 4 হলো, এদিকে 6, এদিকে 5 হলো, এদিকে 5, এদিকে 3 হলো, এদিকে 7, এদিকে 7 হলো, এদিকে 3, অ্যান্ড এক্সেট্রা। তাহলে আমরা শুধুমাত্র একটা ফিতে দিয়ে পিঁপড়ে এই দিক থেকে আমরা মাপতে পারি, তাহলে ওই দিক থেকে মাপতে পারবো। তাহলে এই পিঁপড়েটির অবস্থান জানার জন্য আমাদের একটা ফিতে হলে যথেষ্ট। এখানে কোনো দাড়িপাল্লা লাগবে না, বা এখানে অন্য কিছু মানে লাইট ফাইট কিছু লাগবে না। এখানে শুধুমাত্র লাগবে কি একটা মানে ফিতে বা দড়ি, মানে লেন্থ মাপক একটা যন্ত্র, যেটা দিয়ে কী করবো, যে ওই দেওয়ালে ধরবো বলে যে পিঁপড়ে এতটা দূরত্ব রয়েছে। তাহলে এটা কি একটি মাত্র দিক হলে যথেষ্ট? তাহলে পিঁপড়ের অবস্থান জানার জন্য একটি মাত্র কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক আমাদের হলে যথেষ্ট। তাহলে একটি মাত্র স্বাধীন স্থানাঙ্কের সাহায্যে আমরা পিঁপড়ের অবস্থান বের করতে পারি। তাহলে এটাকে বলা হয় 1 ডাইমেনশনাল কোঅর্ডিনেট, একমাত্রিক স্থানাঙ্ক, বা এটাকে বলা 1D 1 ডাইমেনশনাল
ওয়ান ডাইমেনশনাল লাইন, একমাত্রিক দিক, একমাত্রিক রেখা। তাহলে একমাত্রিক পিঁপড়ে দড়ির উপর থাকলে তার অবস্থান মাপার জন্য আমাদের একটি মাত্র মানে ও এক্স আমাদের একটি মাত্র অক্ষ হলে যথেষ্ট। মানে এখানে যদি একটা দেওয়াল হয়, এটা একটা দেওয়াল হয়, এটা থেকে এইদিকে আমরা দেখবো, এই বিন্দুটা যদি আমরা শুরুতে ও বলি, তাহলে এই দিকটা তোমার এক্স, তাহলে ও এক্স বরাবর পিঁপড়ে যদি এখানে থাকে, তাহলে পিঁপড়ের অবস্থান কত, এখান থেকে এতটা, মানে কি বলবো আমরা, যে 3 নামক 5 মিটার দূরত্বে রয়েছে, শুধুমাত্র 5 মিটার। এখানে কি এই স্থানাঙ্কটা কি একটাই তো স্থানাঙ্ক, ও এক্স একটি মাত্র রেখা, এটাকে বলা হয় 1D। এবার আমরা পিঁপড়ের খেলা দেখব, পিঁপড়েটির খেলা দেখব। কি করলাম, খেলা দেখার জন্য পিঁপড়েটিকে আমরা দড়ি থেকে, মানে যে দড়িতে আছে সেই দড়ির উপর একটা আঘাত করলাম, স্ট্রিং করলাম, হয় আইদার স্ট্রিং, না প্লাকিং, না বাউইং। স্ট্রিং মানে হচ্ছে তোমার টেনে ছেড়ে দেওয়া, প্লাকিং মানে আঘাত করা, আর বাউইং মানে ছট টানা। যেমন দোতারার মধ্যে, তারের মধ্যে কি মানে বাউইং করে, এইভাবে ছট টানা, সেটা করে ছট টানা। যদি স্ট্রিক করা হয়, তাহলে যদি প্লাকিং করা হয়, তাহলে প্লাকিং হয় আঘাত করা হবে, না স্ট্রিক করা মানে টেনে ছেড়ে দেওয়া হবে। প্লাক মানে আঘাত করা, আর স্ট্রিক মানে টেনে ছেড়ে দেওয়া, হয় স্ট্রিকিং, না প্লাকিং, না বাউইং। মানে আমরা এক কথা হচ্ছে আঘাত, দড়িতে আঘাত করে পিঁপড়েটিকে দড়ি থেকে ফেলে দিলাম। তাহলে পিঁপড়েটি কি হলো, দড়ি থেকে পড়ে গেল। যখন আঘাত করা হবে, পিঁপড়েটি দড়ি থেকে ছিটকে পড়ে যাবে। কোথায় পড়বে, মহাশূন্য কোথাও না, নিশ্চয়ই ঘরের মধ্যেই পড়বে। আমরা বললাম ঘরের যে দেওয়ালগুলো আছে সেই দেওয়ালগুলো বায়ুনিরুদ্ধভাবে আছে, মানে এক কথায় নো কানেকশন বিটুইন ইনার অ্যান্ড আউটার লেয়ার, আইদার সাউন্ড, লাইট অর এয়ার। বায়ু, আলো, বাতাস, বায়ু, আলো, শব্দ, কোনো কিছুর সঙ্গে বাইরের সঙ্গে ভিতরের কোনো কানেকশন নেই। টোটালি আইসোলেটেড সিস্টেম ইন দ্য রিয়াল ওয়ার্ল্ড। বাস্তব জগতের সঙ্গে পুরোপুরি আমরা এটাকে বিচ্ছিন্ন করে রাখলাম। তাহলে এরকম একটা ঘরের মধ্যে এখানে যা লাইট আছে এখানেই শেষ কথা, এখানে যা আলো আছে এখানে, এখানে যা শব্দ আছে এখানে, এখানে যা বায়ু আছে এখানে, এর সঙ্গে বাইরে বেরোতে পারবে না, ভেতরে ঢুকতে পারবে, মানে পুরোপুরি আইসোলেটেড সিস্টেম। তাহলে পিঁপড়ে কোথায় আছে এখন, যখন আঘাত করা হবে পিঁপড়েটি এখন মেঝেতে থাকবে, পিঁপড়ে এখন মেঝেতে আছে। আচ্ছা তাহলে পিঁপড়ে কোথায় কোথায় যেতে পারবে, যে সে ইচ্ছে করে সে চাইলে যে কোনো মেঝের যে কোনো জায়গায় যেতে পারবে হেঁটে হেঁটে। সে চাইলে এই দেওয়ালে উঠতে পারবে, সে চাইলে এই দেওয়ালে উঠতে পারবে, সে চাইলে ওই দেওয়ালে উঠতে পারবে, সে চাইলে এই দেওয়ালে উঠতে পারবে, সে চাইলে ছাদের দেওয়ালে উঠতে পারবে, সে চাইলে এমনকি এই দেওয়াল বরাবর উঠে দড়ি দিয়ে উঠতে পারবে। মানে দড়িটা তার এখন কমন, দড়িটা বাদ দিয়েও সে দেওয়ালে হাঁটতে পারবে। আচ্ছা তার মানে এবার আমি সাপোজ বললাম এটা ঘরের কোনো একটা দেওয়াল, সে এই দিকটা দেওয়ালে হোক বা ওইদিকে দেওয়ালে কোনো একটা দেওয়াল, তাহলে ঘরটা এরকম রয়েছে, এদিকে একটা দেওয়াল আছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, সব দিকে আছে, তাহলে এটা হচ্ছে একটা দেওয়াল। তাহলে আমি বললাম পিঁপড়েটি এখন এখানটা রয়েছে। পিঁপড়ে কোথায় আছে স্যার, এখানে। তাহলে পিঁপড়ের অবস্থান মাপার জন্য আমাদের দুটি স্বাধীন স্থানাঙ্কের দরকার। যেমন যদি এটাকে যদি আমরা এক্স অক্ষ বলি, এটাকে যদি আমরা ওয়াই অক্ষ বলি, তাহলে এক্স অক্ষ বরাবর ধরো না তোমার 4 মিটার, আর ওয়াই অক্ষ বরাবর ধরো না তোমার 3 মিটার। তাহলে 4,3 নামক বিন্দুতে, 4 মিটার, 3 মিটার নামক বিন্দুতে, পি নামক একটা বিন্দুতে সেই পিঁপড়েটি রয়েছে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে দূরত্বটা, তাহলে এর কর্নার বিন্দু থেকে দূরত্ব কত, যে 5 মিটার, অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরি। If we apply the Pythagoras theorem, then we can write the value of the hypotenuse. The value of the hypotenuse is equals to 5 meter. So আমরা কোনো একটা বস্তুর যখন বস্তুটি কোনো তলে অবস্থান করে, তখন সেই তলে বস্তুটি যে কোনো বিন্দুতে তার অবস্থান মাপার জন্য আমরা দুটি মাত্র দিক হলে যথেষ্ট। আমরা দুটি মাত্র দিককে ব্যবহার করে মান বের করতে পারবো। না চাইলে এখানে বের করতে পারবো, এক্স ওয়াই কাজে লাগি, এখানে বের করতে পারবো, এক্স ওয়াই কাজে লাগি, এখানে বের করতে পারবো, এক্স ওয়াই কাজে লাগি। আমরা তলের উপর যে কোনো বিন্দুতে থাকা কোনো একটি বিন্দুতে পিঁপড়ের অবস্থান বা কোনো একটা বস্তু সংস্থার অবস্থান আমরা মাপার জন্য সেই বস্তুটির জন্য মানে ন্যূনতম দুটি স্বাধীন স্থানাঙ্কের দরকার। তাই এখানে বলা যেতে পারে এখানে স্বাধীনতার স্থানাঙ্কের সংখ্যা আছে 2। ডিগ্রিজ অফ ফ্রিডমটা বিষয়টা আলাদা, দুটি মাত্র, যত সংখ্যক হ্যাঁ এখানে তোমার স্বাধীন স্থানাঙ্ক আছে 2, এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম কত 2। পিঁপড়েটা যখন দড়ির উপর ছিল তখন ডিগ্রিজ অফ ফ্রিডম 1। এবার আমরা পিঁপড়েটির খেলা দেখলাম ভালো করে। এবার কী করলাম, পিঁপড়েটিকে আমি বিভিন্ন রকম খাবার খাওয়াতে শুরু করলাম। কখনো বিস্কিট খাওয়াতে শুরু করলাম, কখনো চকলেট খাওয়াতে শুরু করলাম, কখনো ক্যাডবেরি খাওয়াতে শুরু করলাম, কখনো ভাত, মাছ, মাংস, ডিম, দুধ, দই, ঘি, মাখন, চর্বি সব খাওয়াতে শুরু করলাম। এবার পিঁপড়েটি অনেক দিনের পর দিন সে অনেক বিশাল বড় মানে সে বিশাল সতেজ হয়ে উঠলো, কারণ সে দেখতে ভালো হয়ে গেল, তার শরীর স্বাস্থ্য হয়ে গেল। এখন সে কী করে, খেলা করে, বাড়ির মধ্যে খেলা করে।
এবার হঠাৎ করে দেখা গেলো সে তার পিঁপড়ে তো একটা বয়স আছে, মরবে, তো জীব মানে তো মরতে হবে, কারো আয়ুকাল বেশি, কারো আয়ুষ্কাল কম। তো এবার দেখা গেলো পিঁপড়ের বয়স হয়ে গেছে, পিঁপড়ে এবার মরার টাইম হয়ে গেছে। তাহলে পিঁপড়ে মরার সময় এলে কী হয়, তার কিছু পাকা গজায় এবং সে ফুরুত ফুরুত করে উড়ে বেড়ায়। তাই পিঁপড়ের এবার কী হলো, পাকা গজিয়েছে, সেই ঘরের মধ্যেই আছে, কিন্তু কিছুদিন পর দেখা গেলো পিঁপড়ে হঠাৎ করে পাকা গজিয়েছে। পিঁপড়ে এবার কী করছে, যে উড়ে বেড়াচ্ছে, উড়ে কখনো এই দেওয়ালে আসলো, কখনো ওই দেওয়ালে গেলো, কখনো দড়ির উপর গিয়ে বসলো, কখনো ওই দেওয়ালে গেলো, কখনো ওই কর্নারে গেলো, কখনো বা এখানে বায়ুতে ভেসে বেড়াচ্ছে, কখনো বা এখানে ভেসে উড়ে বেড়াচ্ছে, কখনো বা লাইটের উপর গিয়ে বসছে। মানে এক কথায় সে ঘরের যে কোনো জায়গায় এখন বিচরণ করতে পারে। তার ক্ষেত্রে এখন শুধুমাত্র দড়িটি এবং দেওয়ালটি তার কমন হয়ে গেল, তাছাড়াও ঘরের যে কোনো শূন্য স্থানেও সে চলতে পারে। তাহলে পিঁপড়ের এখন অবস্থান সঠিকভাবে মাপার জন্য আমাদের ন্যূনতম 3টি স্বাধীন স্থানাঙ্কের দরকার। এখানে কি দরকার, এক্স ওয়াই জেড। ধরে নাও পিঁপড়েটি এখানে রয়েছে, তাহলে আমি বললাম ধরে নাও এটা একটা বাক্স, এরকম একটা দেওয়াল এদিকে রয়েছে, এদিকে একটা দেওয়াল এদিকে রয়েছে, এরকম একটা দেওয়াল ওদিকে রয়েছে, এরকম একটা দেওয়াল উপরে রয়েছে, এদিকে একটা দেওয়াল এদিকে রয়েছে। তাহলে এই যে কিউবিক্যাল বক্স, এই কিউবিক্যাল বক্সের মধ্যে পিঁপড়ে এখানে ভেসে বেড়াচ্ছে, সে উড়ে এই জায়গায় আছে। তাহলে এবার যদি বলা হয় পিঁপড়ের অবস্থান কোথায়, বা এটা ভুলে যাও, এই ঘরটার কথাই ভাবো, তুমি যে ঘরের মধ্যে আছো সেই ঘরটার কথাই ভাবো। এইদিকে যে দেওয়ালটা থাকে সেটা এক্স, তোমার সামনে যে দেওয়ালটা থাকে সেটা ওয়াই, এবং উপরের দিকে যে হাইট আছে সেটা জেড। তাহলে এই ডান হাতেরটা এক্স, বা হাতেরটা ওয়াই, এবং মাথার দিকে যে দেওয়ালটা উপরের দিকে যে উপরের দিকে উঠলো সেটা জেড। তাহলে পিঁপড়ে ধরো এরকম কোনো একটা বিন্দুতে রয়েছে, তাহলে এটা তোমার হচ্ছে কর্নার পয়েন্ট। এখান থেকে তোমার এদিকে রয়েছে দেওয়াল, এদিকে দেওয়াল রয়েছে, এবং উপরের দিকে উচ্চতে রয়েছে। তাহলে পিঁপড়ে কি এখান থেকে, এটা হচ্ছে তোমার মেঝে থেকে এরকম একটা বিন্দুতে রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, পিঁপড়ের অবস্থান মাপার জন্য প্রথমে আমরা এক্স অক্ষ বরাবর 3 মিটার যাবো, ওয়াই অক্ষ বরাবর 4 মিটার যাবো, জেড অক্ষ বরাবর 5 মিটার যাবো। এক কথায় এই পয়েন্টে যাবো। আরো ভালো করে যদি আমি তোমাকে বলি, এরকম একটা বিষয়, এরকম একটা বিষয়, এটা হচ্ছে তোমার এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তাহলে পিঁপড়ে ধরো এখানে রয়েছে, এটা তোমার সেই ঘরে কর্নার পয়েন্ট। তাহলে প্রথমত এক্স অক্ষ বরাবর আসলো, এক্স অক্ষ বরাবর এখানে আসা এবং এক্স অক্ষ বরাবর এখানে আসা দুটোই সেম। তারপর ওয়াই অক্ষ বরাবর এখানে গেল, বা ওয়াই অক্ষ বরাবর এখানে গেল, একই বিষয়, এবং জেড অক্ষ বরাবর এখানে গেল। তাহলে এক্স ওয়াই জেড। তাহলে এক্স মানে এটুকু, এটা হচ্ছে এর সমান্তরাল, আমরা জাস্ট বোঝানোর জন্য বললাম। এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড। কি আসলো এখানে, জেড মানে তোমার এরকম। তাহলে কি আসলো, এরকম একটা বিন্দুতে। এটা হচ্ছে তোমার পিঁপড়ের অবস্থান, পি কথা এক্স ওয়াই জেড, যেটা কি তোমার এই তলের। এটা হচ্ছে তোমার মেজের উপর অবিলম্ব বরাবর এতটা, এটা হচ্ছে কর্নার পয়েন্ট। তাহলে এম এক্স ওয়াই জেড এরকম একটা বিন্দুতে রয়েছে। পিঁপড়েটি এত কথা বাদ, তোমরা এখানে 3D এখানে বোঝানো মুশকিল। ধরে নাও ঘরে কর্নার থেকে এইরকম একটা বিন্দুতে পিঁপড়ে রয়েছে। তাহলে কি করে, কর্নার থেকে তুমি এদিকে এক্স অক্ষ বরাবর মেজে বরাবর আসলে 3 মিটার, ওয়াই অক্ষ বরাবর তুমি 4 মিটার গেলে, এবং জেড অক্ষ বরাবর তুমি 5 মিটার উঠলে। তাহলে 3,4,5 যে বিন্দুটি আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে কি পিঁপড়ের এখন নতুন অবস্থান। তাহলে আমরা বলতে পারি পিঁপড়েটি যখন পাখা গজাবে, পিঁপড়ে যখন উড়ে বেড়াবে, তখন পিঁপড়ের অবস্থান মাপার জন্য আমাদের ন্যূনতম 3টি স্বাধীন স্থানাঙ্কের দরকার। সো একটা স্বাধীন মাছি বা পিঁপড়ে যখন পাখা গজাবে, তখন তার সঠিক অবস্থান মাপার জন্য আমাদের 3টি যে স্বাধীনতার মাত্রা বা 3টি ডিগ্রিজ অফ ফ্রিডম দরকার, কারণ 3টি স্থানাঙ্ক দরকার। ডিগ্রিজ অফ ফ্রিডম বলতে কি বোঝায়, কোনো বস্তু বা বস্তু সংস্থা যখন গতিশীল হয়, তখন বস্তু সংস্থার অবস্থান সঠিকভাবে মাপার জন্য যত সংখ্যক স্বাধীন স্থানাঙ্ক দরকার পড়ে, যত সংখ্যক স্বাধীন স্থানাঙ্ক ব্যবহার করি, সেই সংখ্যাটিকে বলা হয় ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা। তাহলে আমরা বললাম একমাত্রিক গতিতে পিঁপড়ে যখন দড়ি বরাবর যাবে তখন স্বাধীনতার মাত্রা 1, যখন মেজে বরাবর সে এই দেওয়ালে হোক যে কোনো দেওয়ালে থাকবে তখন 2D ইউজ করবো, 2D স্পেস, তখন তাকে বললাম স্বাধীনতার মাত্রা 2, যখন সে উড়ে বেড়াবে তখন তাকে স্বাধীনতার মাত্রা 3। তাহলে আমরা যদি বলি যে একটি গ্যাসীয় কণা কী করে, গ্যাসীয় কণা তো তার পাত্রের মধ্যে যে কোনো জায়গায় ঘুরে বেড়ায়, সে চাইলে দেওয়ালে থাকতে পারে, সে চাইলে পাত্রের মাঝে থাকতে পারে, সে চাইলে কোনো একটা রেখা বরাবর থাকতে পারে। তাহলে এই ঘরের মধ্যে সে এক কথায় সে চাইলে সে সর্বোচ্চ তার সর্বাধিক যত সংখ্যক তার যে কোনো অবস্থান থাকলে তাকে মাপার জন্য আমরা কতটা সর্বোচ্চ কতটা স্বাধীনতার মাত্রা ব্যবহার করবো, 3টি। অ্যাজ ফর এক্সাম্পল মাছি বা মাছির মতোই। তাহলে মাছির মতোই
সে যতটা স্থানাঙ্ক দরকার ঠিক সেরকম একটা গ্যাসীয় কণা যখন ঘুরে ঘুরে বেড়ায় তখন তার অবস্থান মাপার জন্য আমাদের 3টি স্বাধীন স্থানাঙ্কের দরকার, এটাকে বলা হয় স্বাধীনতার মাত্রা 3। তাহলে একটি গ্যাসীয় কণা, একটি স্বাধীন গ্যাসীয় কণার বা এক পরমাণু গ্যাস কোনো স্বাধীন গ্যাসীয় কণার অবস্থান মাপার জন্য 3টি স্বাধীন স্থানাঙ্ক দরকার পড়ে, অথবা এক পরমাণু গ্যাসের স্বাধীন গ্যাসীয় কণার যখন আবর্তনশীল হয় মানে গতিশীল হয় তখন তার স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম 3 হয়, তার স্বাধীনতার মাত্রা 3 হয়। এখানে আরেকটু বিষয় রয়েছে, তোমাকে একটু বলি। এখানে 1D 2D 3D অ্যাকচুয়ালি তোমাদের একটা গল্প আছে। আমি তোমাদের যখন যদি ক্লাস করতাম ওপেন তাহলে তো ভালোই হতো, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারতাম। আমরা যখন আসবো তখন দেখবো অনেক কিছু শিখতে পারবো, কারণ সত্যি এত কিছু ফিজিক্স এত কিছু জানা রয়েছে যে তোমরা ভাবতেও পারবে না যে ফিজিক্স কতটা ইন্টারেস্টিং। দ্য ফিজিক্স ইজ দ্য সো ইন্টারেস্টিং সাবজেক্ট। ইট ইজ নট অনলি ইন্টারেস্টিং, ইট ইজ এ রয়্যাল সাবজেক্ট ইন অল স্ট্রিম অ্যান্ড অল সায়েন্স। সমস্ত স্ট্রিম এবং সমস্ত সায়েন্সের মধ্যে এটা হচ্ছে একটা রয়্যাল সাবজেক্ট। তো যাই হোক, তো আমাদের এখানে যে বিষয়টা দাঁড়ালো, আমরা একটু ডাইমেনশনাল বিষয়টা নিয়ে একটু দেখি যে কিছু অস্তিত্ব আছে কি নেই। আদৌ আমরা ছোটোবেলা থেকে পড়ে এসছি না, ছোটোবেলা থেকে আমাদের একটা ধারণা যে বিজ্ঞান যারা পড়ে তারা যেন ভূত পেত আত্মার কোনো বিশ্বাস করে না, বা ভূত পেত আত্মা বা ঈশ্বর গড ভগবান আল্লাহর কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমি বলছি আছে। আমি শুধুমাত্র তোমাদের মুখে নয়, মানে সায়েন্টিফিক লজিক্যাল নয়, আমি তোমাদের প্রমাণ করে দেখাতে পারবো, সায়েন্টিফিক লজিক্যালি মানে ম্যাথামেটিক্যালি প্রমাণ করে দেখাতে পারবো। সেটা তোমাদের যখন ক্লাসে আসবো ওপেন ক্লাস তখন সব কিছুই বলবো। আমি তোমাদের হালকা একটু ডাইমেনশনাল, মানে এটাকে আমরা এনার্জি দিয়ে বলতে পারি, এটাকে আমরা জাস্ট একটু ডাইমেনশনাল বা কী বলবো মাত্রা দিকের আমরা ধারণা থেকে একটু দেখি যে কিছু কনসেপ্ট আসে কিনা। ধরে নাও এক ব্যক্তি সে বাজারে মাঠে ঘাটে যেখানে সেখানে আনসার্টেইনভাবে অনিশ্চয়তাভাবে এদিক ওদিক ঘুরে বেড়ায়। কখন কি খায়, কোথায় ঘুমায়, কি করে না করে, তার বাড়ি কোথায়, তার বাবার নাম কি, তার নিজের নাম কি, সে কিছু জানে না। তাকে যদি জিজ্ঞেস করে তোমার নাম কি, জানে না। কিছু জিজ্ঞেস করা তুমি কোথায় থাকো, কিছুই জানে না। মানে কোনো যা জিজ্ঞেস করা হয় তার উল্টোপাল্টা হয়তো কিছু নির্দেশন দেয়, বা সে নিজের পরিচয় দিতে পারে না। তাহলে তাকে কি বলা হবে? মেন্টালি ডিজেবল বা মানসিক ভারসাম্য, বা আমরা খুব মেন্টালি ডিজেবল, যদি মেন্টালি ডিজেবলটা একটা পার্সেন্টেজ খুবই বেশি হয় তাহলে তখন আমরা তাকে বলবো পাগল বা পাগলা বা পাগলি, এরকমটাই বলবো। তো বিষয়টা হচ্ছে গিয়ে, তাহলে ওর নিজের ধারণা যদি কেউ দিতে না পারে তাহলে বলা যেতে পারে সেটা 0D। 0D মানে এখন কোনো ডাইমেনশনাল নেই, কোনো ডাইমেনশন নেই, যার কোনো ডাইমেনশন মানে কি, একটার অবস্থান মাপার জন্য যদি আমরা 1D ব্যবহার করি তাহলে 1 ডাইমেনশন, কারণ তার সঠিক অবস্থান রয়েছে, তার নাম ছোটোবেলায় তার ডাইমেনশন আস্তে আস্তে বাড়তে থাকবে, তার জ্ঞান পরিধি বাড়তে থাকবে। তাহলে প্রথমত যে আমরা বলি তার কোনো ডাইমেনশনই নেই, কারণ সে জানেই না যে কোথায় থাকে, তার অবস্থান কোথায়, সে কোন জগতে রয়েছে, কোন গ্রহে রয়েছে। তার যে কোনো অবস্থান যদি জিজ্ঞেস করে সে বলতে পারবে না। সে কী খায় জানে না, হয়তো খাচ্ছে সে জানে না যে কী খাচ্ছে, কখনো মাটি খেয়ে বসে থাকে, কখনো বা ভাত খাচ্ছে। তাহলে বিভিন্ন রকম, তাহলে এই যদি তার নিজস্ব সম্পর্কে কিছু বলতে না পারে সেটাকে আমরা 1Dর দিকে আমরা বললাম, সরি 0D। ঠিক পিঁপড়ের মতো, পিঁপড়ে বলবে যে আমাকে দড়ি দিয়ে যেতে হবে। পিঁপড়ের একটা জ্ঞান আছে, কীরকম জ্ঞান, যে আমাকে যদি এই দড়ি দিয়ে যেতে হবে, আমি যদি কখনো যদি আমি পা পিছলে যাই তাহলে পড়ে যাবো। তাহলে এই যে জ্ঞানটা রয়েছে তাকে কি দড়ি দিয়ে হাঁটতে হবে, কারণ তার সেরকম কোনো শক্তি নেই, আধ্যাত্মিক শক্তি নেই, বা তার কোনো সেরকম শক্তি ঈশ্বর গড ভগবান আল্লাহ তাকে সেরকম শক্তি দেয়নি সে লাফিয়ে মানে এই দড়ি থেকে মানে ঘর বেরিয়ে যাবে। তাহলে তার যেহেতু তার ওইটুকু বুদ্ধি রয়েছে, তার সেটাকে বলা যেতে পারে 1D। 2D সে চাইলে 1D কি ব্যবহার করতে পারে, 1Dর মধ্যে কি 0Dটাও লুকিয়ে আছে। সে কখনো চাইলে নিজে মানে পাগলামি ভাব করতেই পারে, মানে সে ওটাকে নিজের 1Dটাকে সে বিলুপ্ত করে মানে এমন কিছু ভাব করতে পারে সে 1D নেই, বরং 0D আছে। তাহলে 0Dটা তার ক্ষেত্রে কমন, কিন্তু 1Dটা তার মধ্যে অ্যাপ্লিকেবল। ঠিক এরকমভাবে একটা পিঁপড়ে যখন মেজের উপর পড়ে যাবে তখন তার জ্ঞান হবে না আমি এখন মেজের মধ্যে আছি, আমি যেখানে যেতে পারি। এতক্ষণ জানতাম না মেজে আছে, তার মানে কি এখন মেজে চলার একটা জ্ঞান হচ্ছে, বা প্র্যাকটিস করে জানতো যে এই দেওয়ালটা এদিকে রয়েছে, এই দেওয়ালটা এদিকে রয়েছে, বা তার সঙ্গে দড়িটা রয়েছে। তার মানে তার কাছে 0D 1D এবং 2D তিনটেই এখন অ্যাপ্লিকেবল। সে চাইলে 0D এবং 1Dর মতো ব্যবহার করতে পারে, মানে তার মধ্যে সেটা আছে। 3D মানে এক কথায় ভালো করে শোনো, এখানে এক কথায় পৃথিবীতে আমরা যা কিছু দেখতে পাই বাস্তব চোখ দিয়ে, বাস্তব চোখ মানে আমাদের ভিজিবল আইপিস দিয়ে। আই ইজ অলওয়েজ ক্লোজড আফটার এ সার্টেন ইন্টারভাল।
বাট দ্য আই ইজ অলওয়েজ ওপেন উইদাউট ফ্যাটিক। আই ইজ অলওয়েজ ওপেন উইদাউট ফ্যাটিক বাট দ্য আই ইজ অলওয়েজ ওপেন উইদাউট ফ্যাটিক বাট আই ইজ ক্লোজড আফটার এ সার্টেন ইন্টারভাল। কিছু সময় পরপর আই চোখের পাতা পড়ে, মানে ব্লিঙ্ক করে। দ্য আই ইজ ক্লোজড আফটার সার্টেন ইন্টারভাল, কিছু সময় পরে চোখের পাতা পড়ে। বাট দ্য আই ইজ অলওয়েজ ওপেন, কিন্তু চোখের সর্বদাই খোলা থাকে উইদাউট ফ্যাটিক, কোনো কারণ ছাড়া। যদি কোনো মানে বস্তু এসে চোখে না পড়ে বা ঘুমন্ত অবস্থা না থাকে, তাহলে কোনো কারণ ছাড়া সে সর্বদাই খোলা থাকে। তাহলে এই যে বাস্তব চোখ দিয়ে আমরা দেখবো, যে বাস্তব চোখ, আমরা যে চোখের কথা বললাম আমাদের, তা এই হিউম্যানিটির যে চোখ রয়েছে, এই চোখ দিয়ে আমরা যা কিছু দেখতে পাই, মানে তোমরা যদি আমাকে দেখতে পাও যে আমার একটা হাত রয়েছে, দুটো হাত রয়েছে, পা রয়েছে, মাথা রয়েছে, মুখ রয়েছে, চোখ রয়েছে, তার মানে কি আমার হচ্ছে কি একটা স্ট্রাকচার রয়েছে, বিহেভিয়ারাল স্ট্রাকচার রয়েছে, মানে কি আমার একটা 3D। যদি বলা হয় মোবাইলের ফিচার্স কি, মোবাইলের ফিচার্স র্যাম, রম, তারপর হচ্ছে কি প্রসেসর, ফিঙ্গারপ্রিন্ট, ক্যামেরা অ্যান্ড এক্সেট্রা, ফ্ল্যাশ লাইট অ্যান্ড এক্সেট্রা। বাট একটা মানুষের ফিচার্স কি, মানুষের ফিচার্স তার জ্ঞান থাকতে হবে, তার হচ্ছে গিয়ে সর্বশরীর ঠিকঠাক থাকতে হবে। নাহলে একটা যদি কম বেশি তাকে মানে আমরা ফিজিক্যালি ডিজেবল বলবো, তার দৈহিক ভারসাম্য বলবো, বা মেন্টাল ডিজেবল বলবো, তার মানে জ্ঞান শক্তি না থাকে তাহলে মেন্টাল ডিজেবল বলবো। এই যে বিষয়গুলো, এটা হচ্ছে কি ডাইমেনশনাল দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে কোনো একটি বস্তুর যখন এই সব কিছু ঠিক থাকবে, তখন সে বাস্তব চোখ দিয়ে যা কিছু দেখতে পারবে না 3D, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা সমস্ত বস্তু দেখতে পাবে। সে চাইলে 0D মেন্টালটাকেও বুঝতে পারবে, সে চাইলে 1Dটাও দেখতে পারবে, সে 2D দেখতে পারবে। সে এবং ঘরের মধ্যে যা কিছু থাকবে, সে যে ঘরে দাঁড়িয়ে থাকে, মানে ঘরের মধ্যে যদি এমন একটা ঘরে থাকে যে ঘরের সঙ্গে বাইরে কোনো কানেকশন নেই, লাইট, সাউন্ড, এয়ার, আলো বাতাস শব্দের সঙ্গে কোনো কানেকশন নেই, তাহলে এই ঘরের মধ্যে থাকলে এই ঘরের মধ্যে যা কিছু থাকবে সে ভালো করে দেখতে পাবে। যদি লাইট থাকে, সাউন্ড থাকে, এয়ার থাকে, যা কিছু থাকবে, যা কিছু শব্দ থাকবে, যা কিছু হবে, সব কিছু শুনতে পারবে বা বুঝতে পারবে, অনুভব করতে পারবে। তাহলে এই যে ঘটনাটাই দেখো 3D, কারণ বাস্তব চোখ দিয়ে যা দেখতে পায়। এবার তুমি যে ঘরে আছো সেই ঘরটা ধরে নাও টোটালি আইসোলেট বা বিচ্ছিন্ন। সেই ঘরের বাইরে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে কিছু সংখ্যক লোক যাচ্ছে। তুমি তো বলতে পারো না যে লোকটা মানে কোন লোক যাচ্ছে। হ্যাঁ, কোনো একটি, এটা তো বলতে পারো না। তার মানে কি তোমার 3Dর বাইরে তোমার কোনো কনসেপ্ট নেই, তাহলে তুমি 3Dতেই আবদ্ধ। তার মানে এক কথায় মানব জগৎ, সাধারণত সমস্ত মানব জগৎ 3Dর মধ্যে আবদ্ধ। একটু অন্যভাবে বলা যেতে পারে, একটা লোকের ভাষা আমাদের খুব পরিচিত, মানে সে প্রত্যেক দিন যখন কিছু করা হয় তখন এই রাস্তা দিয়ে গান গেতে চলে যায়, গান গায় আর চলে যায়। তাহলে আমি যদি ঘরের মধ্যে থাকি, ঘরের সব কিছু দেখতে পাবো, তার সঙ্গে সঙ্গে যখন আমি গলার টিউনটা শুনবো তখন বুঝতে পারবো যে অমুক লোকটি গেল। তাহলে আমি জানি, কারণ ওই লোকটিকে আমার প্র্যাকটিস হয়ে গেছে, আমার মাইন্ডের মধ্যে তার ইনফরমেশনটি বা তার যে স্ট্রাকচার, তার যে মানে তার ভয়েস বা তার যে চলার ভঙ্গি, সে কোথা থেকে কোথায় যাচ্ছে, এখন কোন পজিশনে রয়েছে, বা তার কীরকম অবস্থান রয়েছে বা কী ঘটতে পারে, সেই সময় মোটামুটি একটা ধারণা করা যেতে পারে। তাহলে কি আমাদের বাস্তব চক্ষু বাদ দিয়েও অন্তরের চক্ষু বা মানে মানসিক চক্ষু দিয়ে আমরা তার ইনফরমেশনটা আমরা পেয়ে গেলাম। এটাকে বলা যেত 4D, মানে বাস্তব চোখ খুলে যেসব দেখতে পাবো না তার বাইরে যা কিছু বুঝতে পারবো। ধরে নাও তোমার হচ্ছে গিয়ে ঘরের কোনো একটা আলমিরাতে তুমি রসায়ন বিজ্ঞান বইটা রেখে দিয়েছো, তুমি এখন ক্লাসের মধ্যে আছো, তুমি বইটা ছেড়ে আসছো, তোমাকে যদি জিজ্ঞেস করে আসো তোমার রসায়ন বই কোথায় আছে, তুমি বলো স্যার আমার বইয়ের সেই আমার ঘরের সেই আলমিরার হচ্ছে গিয়ে 3 নম্বর ফ্লোরের 7 নম্বর বক্সের মধ্যে 11 নম্বর কম্পার্টমেন্টে আছে। তার মানে কি তুমি জানো যে কোথায় কোথায় রয়েছে। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ না, কারণ তুমি প্র্যাকটিস করেছো, ওখানে রয়েছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি না আমার মানি ব্যাগের মধ্যে একটা 500 টাকার নোট রয়েছে। তাহলে আমার মানি ব্যাগের মধ্যে 500 টাকার নোট রয়েছে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমি এটা শিওর ওখানে রয়েছে, কারণ আমি খুললে দেখতে পাবো। তার কারণ আমার একটা প্র্যাকটিস হয়ে গেছে, প্র্যাকটিসের কারণে আমি জানি যে আমার মাইন্ডের কাছে সেট আপ হয়ে গেছে। তাহলে আমাদের বাস্তব চক্ষু ছাড়াও যদি কোনো চক্ষু দিয়ে আমি অনুভব করতে পারি যে আমার ছাতাটা ওখানে রয়েছে, যে আমার চাবিটা এখানে রয়েছে, বা আমার টাকাটা ওখানে রয়েছে, যে আমার বইটা ওখানে রয়েছে, বা অমুক লোকটি গেল, তো এই যে কনসেপ্ট, এই যে মাইন্ড, এই যে এক্সপ্রেস, এটাকে উপলব্ধি করার জন্য যে ডি দরকার তাকে বলা হয় 4D বা 4 ডিমেনশনাল স্পেস। এরপরেও হায়ারটি রয়েছে। এরপরে হায়ারটি কি, ধরে নাও একটা ব্যক্তি, সে কোনো একজন ব্যক্তি, সে কোনো ধার্মিক হতে পারে, অধার্মিক হতে পারে। সে কি করলো, যে পাহাড়ের চূড়ায় গিয়ে একটা জায়গায় বসে পড়লো, সব বাড়িঘর সব কিছু ছেড়ে চলে গেল। সে কিন্তু বাস্তব মানুষ, সে আগে খেত, সে কথা বলতো,
তার বাড়িঘর ছিল, তার বউ বাচ্চা সব ছিল, কিন্তু সে কী করলো, এখন সব কিছু ছেড়ে ধর্মের নামে সে চলে গেলো পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় গিয়ে সে ধ্যানমগ্ন হয়ে পড়লো। সে ধ্যানমগ্ন হয়ে কি ভাবছে যে পাহাড়ের চূড়া থেকে এখন জল পড়ছে, সেই জলের স্রোতে সে পড়লো অমুক জায়গায়, সেখান থেকে বিলীন হয়ে গিয়ে একটা নদীর মতো সৃষ্টি হয়ে গেলো। তার মানে সে দেখতে পাচ্ছে, এবং যেখান থেকে পড়ছে সেটা কোনো না কোনো একটা উৎস, সেই উৎস কোথায়, মানে সে ভাবছে, মানে তার ভাবনাটা, সে শুধুমাত্র এইটুকু সময় না, সে এতক্ষণ সময় ধরে ভাবছে, সে এত কিছু ভাবছে, সে ভাবতে 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 এমন একটা জগতে চলে গেছে, সে জানেই না যে তার নাম কি, বা তার বাড়িতে কেউ রয়েছে, বা সে কিছু সকালে খেয়েছে কিনা, বা সে এখন কোথায় রয়েছে, মানে তার নিজের সমস্ত ইনফরমেশন ভুলে গিয়ে নতুন একটি জগতের সঙ্গে সে মিলে গিয়েছে। তার হয়তো আজকে প্র্যাকটিস করে কোনো একটা ইনফরমেশন পেয়ে গেল। তার মানে কি, মানুষের মানসিক যে মনটি, বা মানসিক যে মনটি, তাকে যদি অ্যাপ্লাই করে আমরা কোনো কিছু একটা উপলব্ধি করতে পারি, সেটাকে বলা যেতে পারে হায়ার ডি, বা এটা 5Dর মধ্যে পড়লো, ধরে নাও 5D 6D। তাহলে বাস্তবটাকে আমরা বাদ দিয়ে যেটাকে মানে প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস করা ছাড়াও আমরা প্র্যাকটিসের বাইরেও যদি আমরা কিছু ইনফরমেশন, যেমন কি আমি জানি না এটা কীভাবে কী করে আমি জানি না, আমি তোমার একটা এক্সাম্পল দিলাম। কোনো একজন জ্যোতিষীর কাছে গেলাম, জ্যোতিষী বললো, দেখি বাবা তোমার হাতটা দেখি, আমার হাতটা দেখলো যে তোমার হাতে এটা রয়েছে, তোমার এটা ঘটবে, তুমি হয়তো 15 দিন পরে মারাই যাবে, বা তুমি 15 দিন পরে নতুন কোনো তুমি একটা ভালো কিছু একটা খবর শুনবে, বা তুমি 15 দিন পরে অন্য কিছু একটা কিছু একটা হবে আর কি। তাহলে এই যে তিনি কী দেখলো, আমি তাহলে আমার কোনো একটা রেখা দেখে, আমার কিছু তথ্য নিয়ে, আমার কিছু ইনফরমেশন নিয়ে সে কিছু একটা ভাবলো, বা তার কানেকশন একটা অন্য জায়গায় ছিল, তাহলে সেখান থেকে তার ক্যালকুলেশন করে সে কী করলো, যে একটা ফর্মুলা থেকে একটা ভ্যালু বের করে বললো তোমার এটা ঘটবে 15 দিন পরে, বা 50 দিন পরে, বা না ঘটবে, বা তোমার মারা যাওয়ার সম্ভাবনা আছে, বা বেঁচে থাকার সম্ভাবনা আছে। এই যে, তাহলে এটা কি, এটা কিন্তু 1Dও না, 0Dও না, 1Dও না, 2Dও না, 3Dও না, 4Dও না, 5, 6 and 7 অন্য কোনো ডি। আমরা আরও একটু উপরের দিকে গেলাম। ধরে নাও আমরা ছোটোবেলা থেকেই বিশ্বাস করি যে ভূত পেত আত্মা কিছুই নেই। আমিও বলছি বিশ্বাস করো তোমরা নেই, কিন্তু আমি তোমাদের এখন বলছি যে আছে। সেটা কীরকম, তাহলে একটু ব্যাখ্যা দিন। ধরে নাও এই যে ঘরের মধ্যে আছে, সেই ঘরের দরজা জানলা সব কিছু বন্ধ। এবার কোনো একটা আমরা বললাম যে চলো তোমাদের সব স্টুডেন্টকে দরজা খুলে নিয়ে গিয়ে ডেকে এলাম, দেখো তোমরা একটা গাছের মধ্যে একটা নারকেল দেখতে পাচ্ছ, বলছে হ্যাঁ স্যার, বা একটা আম দেখতে পাচ্ছ, হ্যাঁ স্যার আমটা দেখতে পাচ্ছি, চলো ঘরের দিকে চলো। আমরা ঘরের দিকে আসলাম, তোমরা আম দেখতে পাচ্ছ, বলছে হ্যাঁ স্যার, কেন স্যার ওখানে আমরা দেখলাম ডালের অমুক নম্বর পোশাকার অমুক নম্বর ডালের অমুক পাতার 4টে পাতার পরে একটা লাল আম বসে আছে, লাল আম ঝুলে আছে। তার ব্যাপারটা হচ্ছে কি, সে প্র্যাকটিস করে এসেছে, কিন্তু কোনো একজন ব্যক্তি ইতিমধ্যে আমটি পেরে নিয়ে চলে গেল, বা কোনো একটা প্রাণী এসে আমটাকে খেয়ে নিয়ে চলে গেল। এখন কি আমটা আদৌ রয়েছে না? কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করে তোমরা কি বলবে, স্যার আমটি ওখানে আছে, কারণ তোমাদের ধারণাটা, কিন্তু অরিজিনালি আমটি নেই। তাহলে কি তুমি ডিরেক্ট দেখতে পাচ্ছ না, তুমি মনের চোখে যতটুকু দেখেছো সেটাই। তাহলে তুমি ডিরেক্ট দেখতে পাচ্ছ না যে আমটি ওখানে রয়েছে বা আমটি আছে। এবার কোনো প্রাণী বা কোনো জীব বা কোনো আত্মা বা কোনো এক কথায় অদৃশ্য বস্তু এমন থাকতে পারে, ধর না আম গাছে কোনো একটা অদৃশ্য বস্তু আছে, সে ডিরেক্টলি আমাদের দেওয়াল ভেদ করে আমাকে দেখতে পাচ্ছে, এবং সে ভাবছে না আজকে তো আমার বেশ তারিফ করছে, এই লোকটা তো বেশ ভালো, কারণ আমি ডিরেক্ট দেখতে পাচ্ছি আমাদের নিয়ে অনেক গল্প করছে। তার মানে কি, সে ডিরেক্ট দেখতে পাচ্ছে কিন্তু আমি তাকে ডিরেক্ট দেখতে পাচ্ছি। তার মানে কি, তার চোখের যে ভিজিবিলিটি পাওয়ার, বা তার যে মেন্টাল যে পাওয়ার, বা তার যে দেখার যে ক্ষমতা, তার যে কাল্পনিক যে ক্ষমতা বা ভাবধারার যে ক্ষমতা, সে তার কাছে কোনো দেওয়াল কিছু নেই, সে ডিরেক্ট দেখতে পায়। তাহলে সেটা কি, আমাদের থেকে হায়ার ডি, বা সেটা হবে 8D 9D 10D। তাহলে আমি তোমাকে আরেকটা এক্সাম্পল বললাম। আমরা ছোটোবেলা থেকেই বিশ্বাস করি যে আমাদের ঈশ্বর গড ভগবান আল্লাহ আমাদের সরাসরি দেখতে পান। সে আমি যদি মাটির 50,000 কিলোমিটার নিচে দিকে চলে যাই, বা আমি যদি পৃথিবী ভেদ করে অন্য গ্রহে চলে যাই, তবুও তিনি দেখতে পান, কারণ তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকার, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড ক্রিয়েটর, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। তার সৃষ্টির নখদর্পণে যেহেতু সব কিছু রয়েছে, তা তিনি সব কিছু দেখতে পান। আমি যেখানে যাই না কেন, হারেক অন্ধকারে যাই না কেন, হারেক গভীরতা যাই না কেন, হারেক মহাকাশে যাই না কেন, আমি যেখানে যাই তিনি স্বয়ং ডিরেক্টলি আমাদের দেখতে পান। তাহলে তার যে ডি বা তার যে ডাইমেনশনাল পাওয়ার, তার যে অ্যানালাইজিং পাওয়ার, তার অ্যানালাইজার আমাদের থেকে অনেক বেশি। সো আমরা বলতেই পারি যে ঈশ্বর গড ভগবান আল্লাহ বা অদৃশ্য বস্তু ভূত প্রেত আত্মা অবশ্যই অস্তিত্ব রয়েছে, এবং তারা আমাদেরকে দেখতে পায়। আমরা দেখতে পাই না, কারণ আমাদের ক্ষমতা এটুকুর মধ্যে সীমাবদ্ধ। কেউ প্র্যাকটিস করে একটু বাড়াতে পারে, কিন্তু সে কিন্তু কখনো সেই তার ধারের কাছে পৌঁছতে পারে না, তার কারণ সে ক্রিয়েটরের কাছে কখনো সে পৌঁছতে পারে না। সো আমি এটুকু বলতে চাই যে তাদের অস্তিত্ব রয়েছে,
তুমি কোন ধর্মের কিভাবে কি মানবে, ইট ইজ ইউর পার্সোনাল ম্যাটার। বাট আমাদের এটা ভাবতে হবে যে আমাদের একটা ক্রিয়েটর রয়েছে, কারণ ক্রিয়েটর ছাড়া এই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি হতে পারে না। কেন হতে পারে না, কি হতে পারে না, এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা ক্লাসে যখন আসবো তখন তোমাদের যদি এই সমস্ত বিষয় আসে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করবো, তখন বুঝতে পারবে যে সত্যি রয়েছে। আজকে আমি তোমাদের একটা সিম্পল একটা গল্প দিয়ে বললাম, তখন দেখতে পারবে আজকে আমি তোমাদের একটা সিম্পল গল্প দিয়ে বললাম, যখন তোমাদের বাস্তবে আমি তোমাদের কিছু ক্যালকুলেশন বা ম্যাথামেটিক্স দিয়ে করবো তখন দেখতে পারবো সত্যি এ তো মানে আশ্চর্যের বিষয়। ফিজিক্সটা এখানে ইন্টারেস্টিং। যাই হোক, আমরা ওই বিষয় দিকে যাবো না, কারণ ওগুলো আলোচনা করতে গেলে আমাদের ক্লাস চলতেই থাকবে, কিন্তু ক্লাসে কিছুই হবে না। তো ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা আমরা কি বললাম, যে কোনো একটি স্বাধীন কণার অবস্থান সঠিকভাবে মাপার জন্য যখন যত সংখ্যক স্বাধীন স্থানাঙ্কের ব্যবহার করা হয় তাকে বলা হয় তার স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে আমি তোমাকে এবার বললাম, ধরে নাও একটা মাছি বা একটা গ্যাসীয় কণা, সেই গ্যাসীয় কণার নাম তুমি মাছি রাখলে, একটা গ্যাসীয় কণা যার নাম তুমি কি রাখলে মাছি। তাহলে মাছি নামক একটি গ্যাসীয় কণা একটা পাত্রের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে কোনো বাধা নেই, সে কেউ মাছিটিকে কেউ টানছে না বা কোনো দিকে তার বাধা নেই, তুমি এদিকে যেতে পারবে না, ওরকম কোনো বাধা নেই, সে সব দিকে যেতে পারে। তাহলে যদি বলা হয় মাছিটি, ধরনের একটা মাছি বা মাছি, তাহলে মাছিটি তাহলে কত দিকে যেতে পারে, সে 3 দিকে যেতে পারে, কারণ সে চাইলে এক্স বরাবর যেতে পারে, সে চাইলে ওয়াই বরাবর যেতে পারে, সে চাইলে ওয়াই বরাবর যেতে পারে এবং সে চাইলে জেড বরাবর যেতে পারে, কারণ তার মধ্যে এক্স ওয়াই জেড তিনটে এখন অ্যাপ্লিকেবল। সে একটা কি একটা ফ্রি পার্টিকেল, সে ফ্রি পার্টিকেলের ডিগ্রিজ অফ ফ্রিডম কত? সো দ্য নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম is 3 for one single free particle। কোনো একটি সিঙ্গেল বা একটি মুক্ত কণার তার ডিগ্রিজ অফ ফ্রিডম সংখ্যা কতটা? 3। যখন সে একটি মাত্র, তার মানে আর মাছি, সে চাইলে এক্স বরাবর যেতে পারে, ওয়াই বরাবর যেতে পারে, এক্স ওয়াই বরাবর যেতে পারে, জেড বরাবর যেতে পারে, ওয়াই জেড বরাবর যেতে পারে, জেড এক্স বরাবর যেতে পারে, যে কোনো তলে যেতে পারে, যে কোনো রেখা রক্ষক বরাবর যেতে পারে, সে শূন্য এক্স ওয়াই জেড বরাবর যে কোনো জায়গায় যেতে পারে। তাহলে কি আসলো? তার ক্ষেত্রে তার ডিগ্রিজ অফ ফ্রিডম। আমরা এই বিষয়গুলোকে একটু কয়েকটা বিষয়তে জানবো। আমি কয়েকটা তোমাদের বলছি। ধরো নাও তুমি যে ঘরের মধ্যে আছো সেই ঘরের মধ্যে গ্যাসীয় কণা নামক একটা মাক্কি নাম্বার 1। মাক্কি নাম্বার 1 দ্যাট মিনস যখন নাম্বার অফ পার্টিকেল যখন নাম্বার অফ পার্টিকেল কণার সংখ্যা যখন একটি মাত্র কণা থাকবে, তাহলে সে কত দিকে যেতে পারে এবং সে কণাটা কি? স্বাধীন, ফ্রি পার্টিকেল। যদি একটি মাত্র পার্টিকেল থাকে এবং সেটা ফ্রি পার্টিকেল থাকে, তাহলে সেই ফ্রি পার্টিকেল কি হবে? সে চাইলে এক্স ওয়াই জেড যে কোনো বরাবর দিকে যেতে পারে। তাহলে সে এবার কি করবে? যে 3 দিকে যেতে পারে, 3 × 1, একটি মাত্র পার্টিকেলের 3 দিক বরাবর যেতে পারে। তার নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম সমান 3, যেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এখানে কি কোনো বাধা রয়েছে? না, এখানে কোনো কনস্ট্রেইন নেই। কনস্ট্রেইন ফ্রি পার্টিকেল, এখানে দেখলাম কনস্ট্রেইন বা বাধা। আর কি আছে? নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম। কনস্ট্রেইন কত? 0, কারণ কোনো বাধা নেই। কনস্ট্রেইনকে সি দিয়ে প্রকাশ করা হয় বা কে দিয়ে প্রকাশ করা হয়, কোনো বাধা নেই। ওটা পার্টিকেল হচ্ছে একটি পার্টিকেল। তাহলে নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম কি? নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডমকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। এফ সমান কত? c × 1 - 0, দ্যাট মিনস 3। মানে এক একটি স্বাধীন পার্টিকেল, এক একটি স্বাধীন কণা 3টি দিক বরাবর যেতে পারে। তাহলে একটি পার্টিকেল 3টি স্বাধীন বরাবর যেতে পারে, সেহেতু তার কোনো বাধা নেই, কোনো দিকে তার কোনো নির্দিষ্ট বাধা নেই। সে চাইলে, যেমন তো বলা হয় না যে তুমি এক্স অক্ষ বরাবর যেতে পারো না, তুমি ওয়াই অক্ষ বরাবর যেতে পারো না, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে তার স্বাধীনতার মাত্রা কত? 3। নাম্বার 2, দুটি এবং
দুটি পার্টিকেল এবং তার কোনো বাধা নেই, দুজনেই ফ্রি, দুটি মাছি, একটা ঘরের মধ্যে দুটি মাছি আছে, তার কোনো বাধা নেই, সে একটা মাছি যেরকম ইচ্ছা সেরকম ঘুরতে পারে, দ্বিতীয় মাছি যেরকম সেরকম ঘুরতে পারে। তাহলে তাদের ক্ষেত্রে কোনো যেহেতু বাধা না থাকে, তাহলে কী হবে, নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম 3 ইন্টু নাম্বার অফ পার্টিকেল -0, দ্যাট মিনস 6। তাহলে তাদের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কত, 6। তিনটি পার্টিকেলের মধ্যে কোনো বাধা নেই, তিনজনের মতো করে ঘুরতে পারে, তাহলে তাদের ক্ষেত্রে নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে, 3 × 3 - 0 = 9। চারটি পার্টিকেল 12, চারটি পার্টিকেল কোনো বাধা নেই, তাহলে F 3 × 4 - 0 = 12 and so on। তাহলে nটি পার্টিকেল রাজনীতি পড়ি ডট 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 nটি পার্টিকেল যাদের মধ্যে কোনো বাধা নেই, তাদের মোট নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম 3n - 0, বা অথবা বলতে পারি 3n। নাম্বার অফ পার্টিকেল যদি ফ্রি পার্টিকেল হয়, যদি কোনো বাধা না থাকে, তাহলে নাম্বার অফ পার্টিকেল দিয়ে গুণ করে আমার যেটা আসবে সেটাই। আচ্ছা, এবার একটা বিষয়, তার মানে বিষয়টা কি দাঁড়ালো, একটি পার্টিকেল, এরকম একটা পার্টিকেল, একটা মাছি, সে চাইলে x অক্ষ বরাবর যেতে পারে, সে চাইলে y অক্ষ বরাবর যেতে পারে, সে চাইলে z অক্ষ বরাবর যেতে পারে। দুটো মাছি, এটা একটা মাছি, এটা একটা মাছি, সে চাইলে x অক্ষ বরাবর যেতে পারে, y অক্ষ বরাবর যেতে পারে, z অক্ষ বরাবর যেতে পারে, x অক্ষ বরাবর যেতে পারে, y অক্ষ বরাবর যেতে পারে, z অক্ষ বরাবর যেতে পারে, x অক্ষ বরাবর যেতে পারে, y অক্ষ বরাবর যেতে পারে, z অক্ষ বরাবর যেতে পারে, x অক্ষ বরাবর যেতে পারে, y অক্ষ বরাবর যেতে পারে, z অক্ষ বরাবর যেতে পারে, x অক্ষ বরাবর যেতে পারে, y অক্ষ বরাবর যেতে পারে, z অক্ষ বরাবর যেতে পারে। তিনটি, সে প্রত্যেকে নিজেদের মতো করে ঘুরে বেড়াচ্ছে। চারটি ক্ষেত্রে কী হবে, সে x অক্ষ বরাবর যেতে পারে, y অক্ষ বরাবর যেতে পারে, z অক্ষ বরাবর যেতে পারে, x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, z অক্ষ বরাবর, x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, z অক্ষ বরাবর, x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, z অক্ষ বরাবর, যে কোনো একটা, সে চাইলে যে কোনো দিকে যেতে পারে। পাঁচটি হলো nটি ডট ডট nটি, n সংখ্যক বরাবর, তাহলে 3n। এবার আমরা বললাম যে এদের মধ্যে বাধা রাখলাম, এদের মধ্যে বাধা, যেমন ধরুন একটা পার্টিকেল, একটা কণা, একটি মাত্র কিছু কণা, তার দেখতে গোল, মানে ধরুন একটা একই কালারের, একটা সাদা কালার, একদম পুরো সাদা কালারের একটা বল, পুরোপুরি সাদা বা পুরোপুরি লাল বা পুরোপুরি কালো, পুরোপুরি একদম পুরোটাই একটা গোল একটা বল। গ্যাসীয় কণাগুলি কী হয়, একটা গোল, ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার। গ্যাসীয় কণাগুলির আকার কীরকম হয়, দেখতে কীরকম হয়, ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার। তাহলে তার তো মানে একই রকম কালারে বা একই রকম সব কিছু হোমোজেনিয়াস। তাহলে একটা যদি ফুটবল সাদা, একদম পুরোটাই দেওয়ার সাদা, কোনো রকম চামড়া নেই, কোনো রকম সেলাই নেই, পুরোপুরি সাদা একটা পর্দা, তাহলে সে যদি একটা জায়গায় সে মিটমিট করে ঘোরে, তাহলে কি আমরা বুঝতে পারি সে ঘুরছে, কারণ কোনো তো ঘোরার জন্য যে আইডেন্টিফাই, যে কোনো একটা দাগটা বারবার ঘুরছে, তাহলে ঘোরার জন্য যে আইডেন্টিফিকেশন মার্ক সেটা কিছু নেই। তাই যদি নাই থাকে, তাহলে আমরা কি দেখবো, যে এখানে কোনো ঘূর্ণন অ্যাক্সেস নেই। তাহলে একটি পার্টিকেল বা দুটি পার্টিকেল বা এনটি পার্টিকেল যখন সে নিজের মতো করে ঘুরবে, তার কোনো ঘূর্ণন বা আবর্ত কোনো মানে আবর্ত, এখানে যেমন কি রৈখিক গতি রয়েছে, এখানে কটা রৈখিক গতি, এক্স ওয়াই জেড, এর রৈখিক গতি, এটা রৈখিক গতি কত, লিনিয়ার মোশন, সার্কুলার মোশন 0, কারণ এখানে কোনো সার্কুলার মোশন নেই। সেই ঘুরে একটা কণা, একটা সাদা ফুটবল, মানে সাদা একটা গোল একটা বল, পুরোপুরি সাদা, কোনো খাদ নেই, কোনো দাগ নেই, কিছু নেই, পুরোপুরি সাদা, সে ঘুরে ওইদিকে আসলো, তুমি যেদিক থেকে দেখো একই রকম দেখতে মনে হবে। অর্থাৎ তার আবর্ত গতির ক্ষেত্রে কোনো রকম অক্ষ নেই। সে যখন ঘুরবে, সে ঘুরলে তখন বোঝা যাবে না, যখন সে ঘুরবে বা মানে সার্কুলার মোশনের ক্ষেত্রে তার কোনো অভিমুখ বা তার যে মানে পজিশন চেঞ্জ হলো, সেই পজিশন আমরা বুঝতে পারবো না। কিন্তু যদি একটা কণা, সেই কণাটি x অক্ষ বরাবর যায়, তাহলে বুঝতে পারবো সে x অক্ষ বরাবর গেল, y অক্ষ বরাবর যায় x অক্ষ, y অক্ষ বরাবর, তাহলে কি রৈখিক গতি বরাবর 3টি রৈখিক গতি আছে একটা ফ্রি পার্টিকেলের, এর 6টি রৈখিক গতি আছে, এর 9টি রৈখিক গতি আছে, এর তোমার গিয়ে 12টি রৈখিক গতি আছে, এখানে তোমার 3n রৈখিক গতি আছে। কিন্তু এদের ক্ষেত্রে প্রত্যেকটা ফ্রি পার্টিকেল যদি হোমোজেনিয়াস হয়, প্রত্যেকটা ফ্রি পার্টিকেলের কোনো সার্কুলার বা কৌণিক আবর্ত গতির কোনো অস্তিত্ব নেই। এবার একটা পয়েন্ট আমরা বললাম যে এই যে দুটো পার্টিকেলকে আমরা একটা কনস্ট্রেইন দেবো। কনস্ট্রেইন মানে বাধা। কিরকম কনস্ট্রেইন? আমি বললাম এই যে পার্টিকেলটা আছে, এই পার্টিকেলটাকে আমি উল্টে দিলাম, মানে দুটো মাছি ধরুন 3টে করে পা আছে, মানে 3টে করে ডিরেকশন আছে। এটা একটা মাছি, সেই মাছের এদিকে একটা অভিমুখ, এদিকে একটা অভিমুখ, যেদিকে যেতে পারে, এটা একটা মাছি, তাহলে এর 3টে অভিমুখ। আমি বললাম এই মাছি এবং এই মাছের দুটি, এর পাটা এবং এর পাটা, এর ডান পা এবং এর ডান পাকে বেঁধে দিলে
এবার কি হবে, তাহলে একটি করে দিককে আমরা ফিক্সড করে দিলাম, বেঁধে দিলাম। তাহলে আমরা যদি এটাকে এইভাবে করে দিই, মানে এটা এইভাবে থাকলো, এভাবে থাকলো, একটা এইভাবে থাকলো, একটা এইভাবে থাকলো, মানে আমি বললাম এটার সঙ্গে এটাকে বেঁধে দিলাম। তাহলে বেঁধে দিলে কি হবে, বেঁধে দিলে ঠিক দেখতে এরকমটা হবে, দেখতে এরকমটা হবে। এখানে একটা কোণা, এখানে একটা কোণা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। তাহলে কি আছে, তাহলে যদি বলা হয় কোনো দুটি স্বাধীন পার্টিকেলের মধ্যে যদি একটি মাত্র বাধা সৃষ্টি করেন, তার ধরুন একটি পার্টিকেলকে আমরা কি করলাম, একটা পাকে আমরা বেঁধে দিলাম, এর একটা পাকে আমরা বেঁধে দিলাম, তাহলে এরা কত দিকে যেতে পারবে। তাহলে এদের অবস্থান মাপার জন্য আমরা কটি স্বাধীন স্থানাঙ্ক ব্যবহার করবো, বা এদের স্বাধীনতার মাত্রা কত। দুটি পার্টিকেলের ক্ষেত্রে 6টি, তিনটির জন্য 9টি। কিন্তু যখন দুটি পার্টিকেলকে একটা দিক বেঁধে দেওয়া হলো, তাহলে কি হবে, তাহলে এবার দেখা যাবে এদের মধ্যে স্বাধীনতার মাত্রা হবে 5টি। কারণ কটা বাকি থাকলো, 1 2 3 1 2 3 4 5। কেন, তার কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট কটা বাধা আছে, c = 1, কনস্ট্যান্ট = 1। কারণ আমরা কি জানি যে ডিগ্রিজ অফ ফ্রিডম = 3 × 2 - 1। দুটি পার্টিকেল, তাদের প্রত্যেকটা পার্টিকেলের ফ্রি অবস্থায় তার ডিগ্রিজ অফ ফ্রিডম 6, যদি একটি বাধা রয়েছে তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত, এখন 5, যখন একটি করে বাধা থাকবে। তার মানে কি, এই যে পার্টিকেলটা আছে, এই যে দুটি মলিকুল আছে, কণা আছে, তারা চাইলে এদিকে যেতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম করে, তারা চাইলে দুজনে এইভাবে এদিকে যেতে পারে, এদিকে যেতে পারে, বা এ টেনে নিয়ে 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 এদিকে যেতে পারে। তাহলে তার মানে কি, তাহলে পার্টিকেলটা এইদিকে যেতে পারে, সবাই এদিকে গেল, সবাইকে টেনে নিয়ে এসে এদিকে চলে গেল, সবাইকে টেনে এসে এদিকে চলে গেল, বা সবাইকে টেনে এদিকে গেল, বা দুজনে এদিকে চলাচল করতে পারে। তাহলে কি, চলাচল করার যে পজিশন মোট 5টি, 1টি 2টি 3টি 4টি এবং একটি বাধা, সেই তো মানে কি একটি মাত্র দিক। এখন দুটি পরিবর্তন হয়ে গেছে একটি, তাহলে এর কনস্ট্যান্ট বা বাধার সংখ্যা কত, 5। সিমিলার হইতে আমরা যদি এখানে কি করি, এই বাধার সংখ্যা আমরা দুটো করে দিই, মানে দুটি পার্টিকেল থাকলে কনস্ট্যান্ট বা বাধার সংখ্যা আমরা কি পেলাম, 2টি। তার মানে এই দুটি পার্টিকেল, এটা একটা পা, এটা একটা পা, এটা একটা পা, এটা একটা পা, বেঁধে দিলাম, তাহলে পড়ে থাকলো আরেকটা করে। মানে আমি বললাম যে এই দুটি পার্টিকেলকে এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা বেঁধে দিলাম, তাহলে এটা ফ্রি পড়ে থাকলো। তাহলে কি আসলো, তাহলে এটা কি আসলো, সে এটা একটা দিক বাড়াতে যেতে পারে, এটা একটা দিক বাড়াতে যেতে, এটা একটা, তাহলে 1 2 3 4। তার মানে কি আসলো, যে f = 3 × n - c, এখানে 3 × নাম্বার অফ পার্টিকেল 2, দুটো পার্টিকেল, কনস্ট্যান্ট কত, বাধা একটা, দুটো বাধা, তাহলে কত আসলো, 6 - 2 মানে 4। তাহলে 1 2 3 4, তাহলে নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম কত, 4। যদি এমনটি হয় কোনো একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল, তার 3টি হাতেই, এটার সঙ্গে একটা হাতের বাধা রয়েছে, এদিকে একটা হাত বাধা রয়েছে, এদিকে একটা হাত বাধা রয়েছে, 3টিকে বাধা রয়েছে। তার মানে বিষয়টা ভাবার চেষ্টা করো, একটা এই যে একটা কণা, এর একটা কণা, এটার কণা, এটার সঙ্গে এটা বাধা হচ্ছে, এটার সঙ্গে এটা বাধা হচ্ছে, এটার সঙ্গে বাধা। তার মানে কি, তিনজনে এখন কিন্তু কোনো দিকে যেতে পারে, কোনো পার্টিকুলার অক্ষ নেই, মানে এটা একটা অক্ষ হয়ে গেছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা একটা জেড। তার মানে কি, এখন একটা সিঙ্গেল পার্টিকেল যে ঘটনা ঘটেছিল, মানে 3টে মিলে হয়, এই দুটো মিলে কি হলে একটা পার্টিকেলে কনভার্ট হয়ে গেল। মানে একটা পার্টিকেলে মানে বাধাবিহীন যে ঘটনাটা, দুটি পার্টিকেলে 3টি বাধা থাকলে সে একই ঘটনা ঘটবে। তাহলে দুটি পার্টিকেল এখন সিঙ্গেল পার্টিকেলে পরিণত হবে যখন তার বাধার সংখ্যা 3 হবে। আচ্ছা, সিমিলার হইতে আমরা বলতে পারি যে 3টি পার্টিকেলের ক্ষেত্রে, যখন 3টি পার্টিকেল নাম্বার 1, পার্টিকেল নাম্বার 2, পার্টিকেল নাম্বার 3, এর একটার সঙ্গে এর একটা বেঁধে দিলাম, এর একটার সঙ্গে এর একটা বেঁধে দিলাম, এর একটার সঙ্গে এর একটা বেঁধে দিলাম, তাহলে এর একটা বাকি থাকলো, এর একটা বাকি থাকলো, এর একটা বাকি থাকলো, এর একটা, এর একটা, এর একটা। তার কারণ এর 3টে হাত ছিল 1 2 3, এই 3টে 1 2 3 এই পর্যন্ত ছিল, এদিকে একটা ছিল, এই পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে এই দুটোকে আমরা বেঁধে দিলাম, এই দুটোকে বেঁধে দিলাম, এই দুটোকে বেঁধে দিলাম। তার মানে কি, প্রত্যেকটা কণার 2টি করে হাত দুজনের সঙ্গে শেয়ার করলো, প্রত্যেকটা 2টি করে হাত দুটোর সঙ্গে শেয়ার করলো, দুটোর সঙ্গে শেয়ার করলো। তাহলে কটা পড়ে থাকলো, 3টে পড়ে থাকলো। তাহলে এখন কনস্ট্যান্ট কত, 1 2 3, 3টে বাধা। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কত, 6। কেন, 1 2 3 4 5 6। কেন, f = আমরা কি জানি, 3n - c। তাহলে 3 × নাম্বার অফ পার্টিকেল কত, 3, 3টি, 1 2 3 মাইনাস কনস্ট্যান্ট কত, 3, বাধা কত, 3, তাহলে কত আসলো, 9 - 3 = 6। তাহলে 1 2 3 4 5 6, কনস্ট্যান্ট বা বাধার সংখ্যা কত, 6। তো সিমিলার হইতে আমরা 4টে পার্টিকেলের ক্ষেত্রে দেখতে পারি
মানে বাধার সংখ্যা কীরকমটা হবে বা কখন কীরকম হবে সেটা আমি বলতে পারি। চারটে পার্টিকেলের ক্ষেত্রে কী হবে, যে চারটে পার্টিকেলের এরকম একটা পার্টিকেল, এটা একটা, এটা একটা, এটা একটা, সেটা আমরা, এটা একটা বাধা, 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 এটা একটা ফ্রি আছে, এটা একটা ফ্রি আছে, এটা একটা ফ্রি আছে, এটা একটা ফ্রি আছে। তাহলে চারটি পার্টিকেল কি, তারা নিজেরা দুটো করে হাত দুজনের সঙ্গে শেয়ার করবে। তাহলে শেয়ার করলে কি হবে, তাহলে কনস্ট্যান্ট কত, 1 2 3 4, 1 2 3 4, ফ্রি 4, তার মোট কতটা হলো 8টি। কেন, কারণ আমরা জানি ডিগ্রিজ অফ ফ্রিডম F is equals to 3n minus c, এখানে 3 ইন্টু নাম্বার অফ পার্টিকেল 4 মাইনাস কনস্ট্যান্ট কত 1 2 3 4 4, তাহলে কত আসলো যে 12 মাইনাস 4 সমান সমান 8। তাহলে মোট ডিগ্রিজ অফ ফ্রিডম কত আসলো 8, তো আসলো 1 2 3 4 5 6 7 8 ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে আমরা যদি বলি এটা কি, আমরা জাস্ট হিসাব করতে পারবো এরকম কোনো গ্যাসীয় পার্টিকেল, এরকম কোনো কণা, বাস্তব কণা, কিন্তু একটা আবদ্ধ পাত্রে কতগুলো গ্যাসীয় পার্টিকেল থাকে সেটা তো আমাদের মানে ভাবা সম্ভব না, বা সেটা আমাদের মাপা সম্ভব না। আমরা তার জন্য এই ধারণাকে কাজে লাগিয়ে আমরা সিম্পলভাবে বলতে পারি যে কোনো আবদ্ধ পাত্রে যদি n সংখ্যক গ্যাসীয় পার্টিকেল থাকে এবং তার যদি CT বাধা থাকে, তাহলে তার জন্য তার মোট ডিগ্রিজ অফ ফ্রিডম বা তার স্বাধীনতার মাত্রা হবে, নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 3 ইন্টু নাম্বার অফ free particle minus the total number of constant. So this is the formula of number of degrees of freedom for any given system, where n is the number of the free particle and c is the total constant of the system where the particle should be present. So this is the mathematical formation of degrees of freedom, the measurement of degrees of freedom, স্বাধীনতার মাত্রা মাপার জন্য এটা হচ্ছে তোমার একটা সূত্র, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এটা ছাড়াও আরেকটা বিষয় রয়েছে শক্তির সমবিভাজন নীতি, এনার্জি ইকুইপার্টিশন ল। তোমরা এটা বুঝতে পারবে। হ্যাঁ, এটা সেরকম কিছু নেই, এটা গল্পের ছলে হয়ে যাবে, এটা কোনো সেরকম কিছু না। তোমাকে জিজ্ঞেস করা হবে যে দুটি ফ্রি পার্টিকেলের স্বাধীনতার মাত্রা কত হবে, বা দুটি ফ্রি পার্টিকেলের মানে মুক্ত কণার মধ্যে যদি একটি বাধা থাকে বা কনস্ট্যান্ট যদি একটি থাকে, তাহলে তাদের পার্টিকেল সেক্ষেত্রে কত হবে অ্যান্ড এক্সেট্রা। এদের আবার আবর্ত গতির একটা দিক রয়েছে, সেই আবর্ত গতির দিক তোমাদের দরকার নেই, শুধুমাত্র রৈখিকটা জানলেই যথেষ্ট। এরপরে এখানে রয়েছে এনার্জি ইকুইপার্টিশন ল, এনার্জি। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে এখানেই ছাড়লাম। হ্যাঁ, তোমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করো। আমরা আগামী নেক্সট টপিকে এনার্জি ইকুইপার্টিশন ল বা শক্তি সমবিভাজন নীতিটা সংজ্ঞাটা বলে দিয়ে আমরা এই চ্যাপ্টারে কিছু ম্যাথামেটিক্স, দ্যাট মিনস প্রবলেম সেট 1 নিয়ে আসবো। তো সেটা তোমরা ভালো লাগবে। তার আগে কিন্তু একটা কথা মাথায় রাখবে, ফিজিক্সের প্রবলেম সেট তারাই ভালো করতে পারবে যাদের থিওরি ক্লিয়ার থাকবে। অর্থাৎ যখন প্রবলেম সেট তোমাদের আসবে বা যখন ক্লাসগুলো দেওয়া হবে, তার আগে থিওরিগুলোকে ঠিকভাবে করে নেবে, কারণ থিওরি ছাড়া কিন্তু প্রবলেম করা সম্ভব না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।